এখানে ই নট হচ্ছে প্রমাণ অবস্থা, এই নট মানে প্রমাণ অবস্থা। এখন আমরা যে কোষ বিভব নির্ণয় করা শিখব, এটা করেছি আমরা কোষ বিভব নির্ণয় প্রমাণ অবস্থায়। এখন যেটা শিখব সেটা হচ্ছে অপ্রমাণ অবস্থায়, অর্থাৎ আমাদের ই এর উপর নটটা থাকবে না। ই কোষ অপ্রমাণ অবস্থায় কোষ বিভব ইকুয়াল টু ই ক্যাথোড বিচরণ, অপ্রমাণ অবস্থায় ক্যাথোডের বিচরণ বিভব, অপ্রমাণ অবস্থায় অ্যানোডের বিচরণ বিভব। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা শিখব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো আমাদের তড়িৎ রসায়ন অধ্যায়টা প্রায় শেষের দিকে। আমরা তড়িৎ রসায়ন অধ্যায় নিয়ে আলোচনা করছি, রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন অধ্যায়। এই তড়িৎ রসায়ন অধ্যায়টা থেকে পরীক্ষায় 2টা সৃজনশীল আসে, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে তড়িৎ রসায়ন অধ্যায়ের উপর আমরা বিগত ক্লাস লেকচারগুলোতে যেই টপিকগুলো পড়েছি, কোষ বিভব নির্ণয় প্রমাণ অবস্থায়, এই টপিকটার উপর সৃজনশীল সলভ করেছে। অনেক সৃজনশীল সলভ করেছে যেগুলো পরীক্ষায় এসেছে বিভিন্ন বোর্ডে। তো আজকের ক্লাসও কোষ বিভব নির্ণয়, আমাদের টপিক হচ্ছে কোষ বিভব নির্ণয়। কিন্তু আমাদের আজকের কোষ বিভব নির্ণয় আমরা করব অপ্রমাণ অবস্থায়। এতদিন আমরা করেছি প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়, আজকে আমরা করব অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়। অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা হয় নার্নস্ট সমীকরণের সাহায্যে। আজকে শুধুমাত্র আমরা নার্নস্ট সমীকরণটা নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে মানে লেকচার 12-এ আমরা তড়িৎ রসায়ন অধ্যায়টা শেষ করব। শেষ ক্লাস লেকচারে আমরা আজকের ক্লাস রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা নার্নস্ট সমীকরণটা প্রতিষ্ঠা করা শিখব, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিগত ক্লাস লেকচারগুলোতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক শেষ করেছে, সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়। প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করার জন্য আমরা প্রমাণ অবস্থায় কোষের জারণ বিভব এবং বিজারণ বিভব কাজে লাগাতাম। প্রমাণ অবস্থায় কোষ বিভব, যেমন ধরো প্রমাণ অবস্থা, এই যে ই মানে বিভব, ঠিক আছে? ই কোষ মানে কোষ বিভব, ই নট কোষ মানে প্রমাণ অবস্থায় কোষ বিভব। এইটা আমরা নির্ণয় করেছি কিসের সাহায্যে? ই নট কোষ ইকুয়াল টু ই নট প্রমাণ অবস্থায় ক্যাথোডের বিজারণ বিভব থেকে প্রমাণ অবস্থায় অ্যানোডের বিজারণ বিভব। এই সূত্রের সাহায্যে আমরা প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা শিখেছি। এই তত্ত্বের উপর ভিত্তি করে অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম সৃজনশীল আমরা সলভ করেছি। এখানে ই নট হচ্ছে প্রমাণ অবস্থা, এই নট মানে প্রমাণ অবস্থা। এখন আমরা যে কোষ বিভব নির্ণয় করা শিখব, এটা করেছি আমরা কোষ বিভব নির্ণয় প্রমাণ অবস্থায়। এখন যেটা শিখব সেটা হচ্ছে অপ্রমাণ অবস্থায়, অর্থাৎ আমাদের ই এর উপর নটটা থাকবে না। ই কোষ অপ্রমাণ অবস্থায় কোষ বিভব ইকুয়াল টু ই ক্যাথোড বিচরণ, অপ্রমাণ অবস্থায় ক্যাথোডের বিচরণ বিভব, অপ্রমাণ অবস্থায় অ্যানোডের বিচরণ বিভব। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা শিখব। এতদিন আমরা প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করেছি, এখন একই ফর্মুলা ইউজ করে আমরা অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা শিখব, ঠিক আছে? দেখো আমি কি লিখেছি, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব মানে ই এর উপর নটটা থাকবে না। ই নট মানে প্রমাণ অবস্থা, ই মানে অপ্রমাণ অবস্থা। ই নট কোষ মানে প্রমাণ অবস্থায় কোষ বিভব, যেটা এতদিন আমরা শিখেছি। এখন করব আমরা জাস্ট ই কোষ অপ্রমাণ অবস্থায় কোষ বিভব আমরা নির্ণয় করা শিখব, ঠিক আছে? আজকের ক্লাস এবং কালকের ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ। তো অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা হয় নার্নস্ট সমীকরণের সাহায্যে। কি সমীকরণের সাহায্যে? নার্নস্ট সমীকরণের সাহায্যে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা হয়। অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা হয় নার্নস্ট সমীকরণের সাহায্যে।
ঠিক আছে। তো নার্নস্ট সমীকরণ বানানটা ঠিকভাবে করতে পারতে হবে, উচ্চারণটা ঠিকভাবে করতে পারতে হবে। নার্নস্ট সমীকরণ, অনেকে নার্নস্ট বলে, নো নার্নস্ট না, নার্নস্ট সমীকরণ। কেমন? নার্নস্ট সমীকরণের সাহায্যে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা হয়। ঠিক আছে। নার্নস্ট সমীকরণটি হলো, দেখে থাকো প্লিজ, কোশ্চেন করিও না, দেখে থাকো, আমি বোঝাবো সব কিছু। নার্নস্ট সমীকরণটি হলো ই কোষ মানে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব বলেছিলাম, ই কোষ, ই কোষ মানে নার্নস্ট সমীকরণ হচ্ছে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়ের সূত্র। তাহলে নার্নস্ট সমীকরণটি হচ্ছে ই কোষ মানে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব ইকুয়াল টু ই নট কোষ প্রমাণ অবস্থায় কোষ বিভব মাইনাস 2.303 RT বাই NF log Kc। ই কোষ ইকুয়াল টু ই নট কোষ মাইনাস 2.303 RT বাই NF log Kc। এটা খাতায় লিখে ফেলো, খাতায় লিখো, খাতায় লিখতে থাকো, এই জিনিসটা খাতায় লিখে ফেলো। ঠিক আছে, আপাতত মাথায় রাখো, পরে বোঝা। ঠিক আছে, আপাতত মাথায় মেমোরাইজ করে ফেলো। ই কোষ ইকুয়াল টু ই নট কোষ মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই NF log Kc। তো এটাকে আমরা ই কোষ ই নট কোষ মাইনাস 2.303 RT বাই NF log Kc মানে কি, আমরা চতুর্থ অধ্যায়ে, প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে কি করেছি, সাম্য ধ্রুবক পড়েছি না, কেপি কেসি। কেসি মানে কি, উপরে উৎপাদায়নের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কায়নের ঘনমাত্রা। তাহলে এখানে কেসি এর জায়গায় আমরা উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা লিখতে পারি। তাহলে আলটিমেটলি আমাদের নার্নস্ট সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখো, ই কোষ ইকুয়াল টু ই নট কোষ মাইনাস 2.303 RT বাই NF log উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এটাই হচ্ছে আমাদের নার্নস্ট সমীকরণ। নার্নস্ট সমীকরণ অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়ের সমীকরণ, এটা হচ্ছে নার্নস্ট সমীকরণ। এই সমীকরণটা প্রতিষ্ঠা করা আজকে আমরা শিখব। এটা কিভাবে আসছে সেটা আমরা আজকে শিখব, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রতিপাদন আমি নর্মালি করাই না, পরীক্ষায় তেমন একটা আসে না, তবে এই নার্নস্ট সমীকরণ প্রতিপাদনটা পরীক্ষায় আসতে পারে, তাই আমি করাবো। ঠিক আছে, তাহলে নার্নস্ট সমীকরণটা কি, ই কোষ ইকুয়াল টু ই নট কোষ মাইনাস 2.303 RT বাই NF log উৎপাদায়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কায়নের ঘনমাত্রা। এটা মাথায় রাখো, আপাতত মেমোরাইজ করে ফেলো, মেমোরাইজ করে ফেলো। মেমোরাইজ করে ফেললে যখন বোঝাবো তখন ইজিলি বুঝবা। ঠিক আছে, তো এখানে ই কোষ হচ্ছে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব, ই নট কোষ হচ্ছে প্রমাণ অবস্থায় কোষ বিভব, নট থাকলে প্রমাণ অবস্থায় কোষ বিভব মাইনাস 2.303, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তোমরা আদর্শ গ্যাসে পড়েছ, এই চতুর্থ অধ্যায়ে পড়িয়েছি। আর আদর্শ গ্যাস পিভি ইকুয়াল টু NRT, আর হচ্ছে আদর্শ গ্যাস 8.314 আদর্শ গ্যাস। ঠিক আছে, সো আদর্শ গ্যাস ধ্রুবকের মান আর কি, টি হচ্ছে কেলভিন তাপমাত্রা, আর এন কি, এই এন হচ্ছে ইলেকট্রন আদান প্রদান সংখ্যা, আমার কত মোল ইলেকট্রন আদান প্রদান হচ্ছে সেটা হচ্ছে আমার এন। যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো আগামী ক্লাসে সব ক্লিয়ারলি বুঝে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, সো এইটা এই নার্নস্ট সমীকরণটা আজকে আমরা প্রতিষ্ঠা করা শিখবো ইনশাআল্লাহ, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো নার্নস্ট সমীকরণ প্রতিষ্ঠা করা হয় ড্যানিয়েল সেলের সাহায্যে। ড্যানিয়েল সেলের সাহায্যে নার্নস্ট সমীকরণ প্রতিপাদন করা হয়। এই ছিল আমাদের ক্লাসের প্রেজেন্টেশন। এখন আমরা ব্যাখ্যায় চলে যাই। তো আমরা নার্নস্ট সমীকরণ প্রতিষ্ঠা করা শিখব। লাস্ট লেখাটা দেখো, ড্যানিয়েল সেলের সাহায্যে নার্নস্ট সমীকরণ প্রতিপাদন করা হয়। কোন সেল? বিজ্ঞানী ড্যানিয়েল, ড্যানিয়েল ড্যানিয়েল সেল, ড্যানিয়েল সেলের সাহায্যে নার্নস্ট সমীকরণ প্রতিপাদন করা হয়। নার্নস্ট একজন বিজ্ঞানীর নাম, যিনি ড্যানিয়েল সেল থেকে এই নার্নস্ট সমীকরণটা প্রতিষ্ঠা করেছিলেন। ড্যানিয়েল সেল কি, এই প্রতিপাদনটা পারতে হবে। কেউ যদি এসকেপ করে যাও, ইন্টারে তো ধরা খাবা, অ্যাডমিশন টেস্টেও ধরা খাবা। ঠিক আছে, প্রতিপাদন আসে না, প্রতিপাদন আসে না, তবে আমি যে প্রতিপাদনগুলো করাচ্ছি সেগুলো লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এখন করব নার্নস্ট সমীকরণ প্রতিপাদন। আজকে শুধু এটাই করাবো। ড্যানিয়েল সেল হচ্ছে, ড্যানিয়েল সেল হচ্ছে
জিঙ্ক আর কপার অর্ধকোষ মিলে যে কোষ গঠিত হয় সেটা হচ্ছে ড্যানিয়েল সেল। জিঙ্ক আর কপার অর্ধকোষ মিলে যে কোষ গঠিত হয় এটা হচ্ছে ড্যানিয়েল সেল। এই কোষটা ব্যবহার করে আমরা নার্নস্ট সমীকরণ প্রতিপাদন করব। ঠিক আছে, নার্নস্ট সমীকরণের সাহায্যে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব আমরা নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা আমরা এটা থেকে এতদিন যে ফর্মুলা ইউজ করে কোষ বিভব নির্ণয় করেছে সেটা হচ্ছে, জাস্ট এটা রাফ আকারে লিখছে, সবাই এক কোণায় লিখে রাখবে। এটা E0 কোষ ইকুয়াল টু E0 ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস E0 অ্যানোড বিজারণ। এটা জাস্ট আমি লিখে রাখো, এক কোণায় লিখে রাখো। এটা না সূত্রের না, এটা আমি লিখে রাখো। তো আমি যদি এই অর্ধকোষটা প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করতে চাই তাহলে আমাকে প্রমাণ অবস্থায় E0 মানে প্রমাণ অবস্থায় ক্যাথোডের বিজারণ বিভব বসাতে হবে। প্রমাণ অবস্থায় ক্যাথোডের বিজারণ বিভব বসাতে হবে। প্রমাণ অবস্থায় অ্যানোডের বিজারণ বিভব বসাতে হবে। যেহেতু আমি প্রমাণ অবস্থায় কোষ বিভব, এই ড্যানিয়েল সেলের প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করব, আমাকে E0 প্রমাণ অবস্থায় কপারের অর্থাৎ এই অর্ধকোষের অ্যানোডের বিজারণ বিভব লাগবে, এই অর্ধকোষের ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব লাগবে। ঠিক আছে, আমরা কি করতে চাচ্ছি? আমরা করতে চাচ্ছি অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়। জাস্ট আমি তোমাদেরকে আগে বোঝাচ্ছি, করানোর আগে, মানে সলিউশনে ঢোকার আগে জিনিসটা আগে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে প্রমাণ অবস্থায় কোষ বিভব, আমরা করতে চাচ্ছি অপ্রমাণ অবস্থায় কোষ বিভব। তাহলে অপ্রমাণ অবস্থায় যদি কোষ বিভব নির্ণয় করতে চাই কি হবে? এর উপর নট থাকবে না, ই কোষ ইকুয়াল টু ই ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস ই অ্যানোডের বিজারণ বিভব, তাই তো? এটা হচ্ছে প্রমাণ অবস্থা, এটা হচ্ছে অপ্রমাণ অবস্থা। এই ই কোষ ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব, কিন্তু অপ্রমাণ অবস্থায়। এখন আমি যদি E0 কোষ বের করতে চাই, আমাদের প্রশ্নে E0 ক্যাথোডের বিজারণ বিভব দেওয়া থাকতো, অ্যানোডের বিজারণ বিভব দেওয়া থাকতো। আমি যদি অ্যানোড এবং ক্যাথোডের বিজারণ বিভবের মান জানি, আমি এই ড্যানিয়েল সেলের কোষ বিভব নির্ণয় করতে পারবো প্রমাণ অবস্থায়। এখন আমরা অপ্রমাণ অবস্থা নিয়ে কাজ করছি না। অপ্রমাণ অবস্থা মানে এর উপর নটটা থাকবে না, প্রমাণ অবস্থা থাকবে না। আমাকে কপারের প্রমাণ অবস্থা নয়, অপ্রমাণ অবস্থায় বিজারণ বিভবের মানটা জানতে হবে। এর উপর নট নাই। ই কোষ অপ্রমাণ অবস্থায় কোষ বিভব, ড্যানিয়েল সেলে অপ্রমাণ অবস্থায় যদি কোষ বিভব নির্ণয় করতে চাই, অপ্রমাণ অবস্থায় ক্যাথোডের বিজারণ বিভব আমাকে জানতে হবে, অপ্রমাণ অবস্থায় অ্যানোডের বিজারণ বিভব আমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে এই ই কপার 2 প্লাস কপার এটার মান বের করা, ই জিঙ্ক 2 প্লাস জিঙ্ক এটার মান বের করা। এই অর্ধকোষ, এই কোষের অপ্রমাণ অবস্থায় ক্যাথোডের বিজারণ বিভব বের করা, অ্যানোডের বিজারণ বিভব বের করা। যদি আমি ই কপার 2 প্লাস কপারের মানটা জানি, এ জিঙ্ক 2 প্লাস জিঙ্কের মানটা জানি, আমি ইজিলি E0 কোষের মানটা বের করব। এই E0 কোষের মানটা এদিক সেদিক করে এই সমীকরণটা আমরা বিল্ড আপ করব। ঠিক আছে, এখন আমরা শুরু করছি। এটা লেখা থাকুক, এটা এতটুকু থাকুক। আমরা এখন নার্নস্ট সমীকরণ প্রতিপাদন করব। ঠিক আছে,
ঠিক আছে, জাস্ট প্রথমে কোষটা লিখো, এতটুকু লিখে রাখো, প্রতিপাদন শুরু করছি। দেখো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট প্রমাণ অবস্থায় নয়, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা। তো অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করার জন্য আমাদেরকে অপ্রমাণ অবস্থায় জিঙ্কের বিজারণ বিভবটা জানতে হবে। অপ্রমাণ অবস্থায় কপারে বিজারণ বিভব জানতে হবে। এখানে নট দিবে না, নট দিলে প্রমাণ অবস্থা হয়ে যায়। অপ্রমাণ অবস্থায় জিঙ্কের বিজারণ বিভব, অপ্রমাণ অবস্থায় কপারের বিজারণ বিভব কেমনে নির্ণয় করে? আমি যদি ই নট জিঙ্ক 2+ জিঙ্ক, জিঙ্কের প্রমাণ অবস্থায় বিজারণ বিভবের সাথে RT/2F জিঙ্ক আয়নের ঘনমাত্রা এটা গুণ করি, আমি প্রমাণ অবস্থা থেকে অপ্রমাণ অবস্থায় শিফট করব। খাতায় লিখে ফেলো, ঠিক আছে? খাতায় লিখে ফেল। আমি যদি অপ্রমাণ অবস্থায় জিঙ্কের বিজারণ বিভব বের করতে চাই, আমাকে প্রমাণ অবস্থায় জিঙ্কের বিজারণ বিভব প্লাস RT/2F ln জিঙ্ক আয়নের ঘনমাত্রা, এটা যদি আমি করি, আমি অপ্রমাণ অবস্থায় জিঙ্কের বিজারণ বিভব পাব। একইভাবে আমি যদি কপারের অপ্রমাণ অবস্থায় বিজারণ বিভব বের করতে চাই, আমি প্রমাণ অবস্থায় কপারের বিজারণ বিভব প্লাস RT/2F ln কপার 2+ আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, আমরা অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করতে চাচ্ছি ড্যানিয়েল সেলের। এখানে কপার একটা অর্ধকোষ, জিঙ্ক একটা অর্ধকোষ, কপার ক্যাথোড, জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে আমাদের অপ্রমাণ অবস্থায় এদের কোষ বিভব লাগবে না, অপ্রমাণ অবস্থায় এদের বিজারণ বিভব লাগবে না। তাহলে অপ্রমাণ অবস্থায় বিজারণ বিভব, এটা নিয়ম। ই নট জিঙ্ক 2+ জিঙ্ক, ই জিঙ্ক 2+ জিঙ্ক, এর উপর নট দিবে না, ই জিঙ্ক 2+ জিঙ্ক ইকুয়াল টু ই নট জিঙ্ক 2+ জিঙ্ক। অপ্রমাণ অবস্থায় জিঙ্কের বিজারণ বিভব ইকুয়াল টু প্রমাণ অবস্থায় জিঙ্কের বিজারণ বিভব প্লাস RT/2F ln জিঙ্ক আয়নের ঘনমাত্রা। এখানে 2F এগুলো পরে বুঝবে, শেষ হলে বুঝবে, যে এখন বুঝবে না। ই কপার 2+ কপার, মানে অপ্রমাণ অবস্থায় কপারের বিজারণ বিভব ইকুয়াল টু প্রমাণ অবস্থায় কপারের বিজারণ বিভব প্লাস RT/2F ln কপার 2+ আয়নের ঘনমাত্রা। দুইটাকে আমরা দুইটা সমীকরণ দিব, এটাকে দিব 1 নং সমীকরণ, এটাকে দিব 2 নং সমীকরণ। ঠিক আছে, ক্লিয়ার? এখন এখন আমরা কি করব? কোষ বিভব নির্ণয় করব। লিখো সবাই, কোষ বিভব নির্ণয়। সহজ সহজ, এটা সহজ। কোষ বিভব নির্ণয়। কোষ বিভব নির্ণয় এই খাতায় লিখতে থাকো, সাথে সাথে লিখতে থাকো। দেখো, আমরা যদি এই কোষটা অপ্রমাণ অবস্থায় কোষ বিভব, এটা হচ্ছে প্রমাণ অবস্থায়, ই নট কোষ, ই নট কপারের বিজারণ বিভব মাইনাস জিঙ্কের বিজারণ বিভব, মানে ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব, এখানে উপরে নট আছে, এটা প্রমাণ অবস্থায় কোষ বিভব। এখন আমরা অপ্রমাণ অবস্থায় করতে যাচ্ছি, তাহলে অপ্রমাণ অবস্থায় আমরা লিখব ই কোষ ইকুয়াল টু ই ক্যাথোড বিজারণ মাইনাস ই। নট দিবে না, নট দিলে প্রমাণ অবস্থা হয়ে যাবে। যেহেতু অপ্রমাণ অবস্থায় কোষ বিভব, তাই অপ্রমাণ অবস্থায় ক্যাথোডের বিজারণ বিভব, অপ্রমাণ অবস্থায় অ্যানোডের বিজারণ বিভব। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি এভাবে, ক্যাথোড কি এখানে কপার না, কপার, তাহলে ই
কপার 2 প্লাস কপার মাইনাস ই জিঙ্ক 2 প্লাস জিঙ্ক। ঠিক আছে, ঠিক আছে না? ই নট দিবা না, নট দিলে অপ্রমাণ অবস্থা হয়ে যায়। আচ্ছা, ই কপার 2 প্লাস কপার, এটা লিখতে পারি আমরা। প্লিজ এটা এভাবেই হয়। প্রমাণ অবস্থায় কোষ বিভবের সাথে RT বাই টয়েস এফ ln কপার 2 প্লাস ঘনমাত্রা করলে আমি অপ্রমাণ অবস্থায় কোষ বিভবে শিফট করব। এটা হচ্ছে নিয়ম ভাই, এত বাড়াবাড়ি করে লাভ নেই, এটা এভাবেই করতে হয়। তাহলে আমরা এই জায়গায় এটা লিখতে পারি, আমরা লিখব ই নট কপার 2 প্লাস কপার প্লাস RT বাই টয়েস এফ ln কপার 2 প্লাসের ঘনমাত্রা। ক্লিয়ার? মাইনাস এইটা ই জিঙ্ক 2 প্লাস জিঙ্ক, এটা বসাই দিবা, ব্র্যাকেট দিবা, নাহলে তোমরা ভুল করে ফেলবা। ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে কি লিখবা? এই মানটা লিখবা, ই নট জিঙ্ক 2 প্লাস জিঙ্ক প্লাস RT বাই 2F ln জিঙ্ক আয়নের ঘনমাত্রা। আমার সাথে সাথে করতে থাকো, তাহলে বুঝবে। এতটুকু ক্লিয়ার? আমরা এই মাইনাসটা ভাঙবো। মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, কেমন? RT বাই টয়েস এফ ln জিঙ্ক 2 প্লাস। দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা গেছে, দেখা গেছে। এতটুকু ক্লিয়ার কিনা বল? এতটুকু সবাই খাতায় তুলো। আমরা ই নট দুইটা এক জায়গায় নিয়ে আসব। ই নট কপার 2 প্লাস কপার মাইনাস ই নট জিঙ্ক 2 প্লাস জিঙ্ক, মানে ই নট দুইটা এক জায়গায় নিয়ে আসলাম। এবার RT দুইটা এক জায়গায় নিয়ে যাব। RT বাই 2F ln কপার 2 প্লাস মাইনাস RT বাই টয়েস এফ ln জিঙ্ক 2 প্লাস। ঠিক আছে? আমি কি করলাম? এই ই নট দুইটা একদিকে নিয়ে আসলাম, RT বাই টয়েস এফ একদিকে নিয়ে আসলাম, মানে RT মানে একই জাতীয় জিনিসগুলো একদিকে নিয়ে গেলাম। এখন দেখো আমরা কি করতে পারি। আমরা এখানে একটা কাজ করব। কাজটা হচ্ছে এখান থেকে RT বাই টয়েস এফ কমন নেওয়া যায়। আমার সাথে সাথে করতে থাকো, সাথে সাথে করতে থাকো। মাইনাস RT বাই টয়েস এফ কমন নিলে কি আসবে? ln কপার 2 প্লাস মাইনাস কি করলাম?
এটা তো মাইনাস, এটা তো প্লাস হবে, সরি। ওয়েট, উত্তেজনার বসে মনে হয় কোথাও ঝামেলা করে ফেলছি। সরি, ঠিকঠাকই আছে, সবই ঠিক আছে। তো প্লাস RT/2F কমন নিলে ওই যে খেলার একটা খবর আসছে না, একটু মাথা হয়ে গেছে, সবই ঠিকঠাক আছে। আমরা এখান থেকে প্লাস RT/2F কমন নিলাম, প্লাস RT/2F কমন নিয়ে ln কপার 2 প্লাস মাইনাস ln জিঙ্ক 2 প্লাস, একদম এসি। এখন দেখো এইটা, দেখো E0 কোষ ইকুয়াল টু E0 কপার 2 প্লাস মাইনাস E0 জিঙ্ক 2 প্লাস না? তাহলে দেখো এই জায়গাটাতে E0 কপার 2 প্লাস কপার মাইনাস E0 জিঙ্ক 2 প্লাস জিঙ্ক, এই জায়গাটাতে আমি E0 কোষ লিখতে পারি। এই জায়গা E0 কোষ লেখা যায় প্লাস RT/2F। একটা জিনিস দেখো, ln A মাইনাস ln B ইকুয়াল টু ln A/B না? ম্যাথে করছো না? ln A মাইনাস ln B ইকুয়াল টু ln A/B না? তাহলে দেখো আমি যদি এইটাকে ভাঙতে চাই ln কপার মাইনাস ln জিঙ্ক, তাহলে লিখবো ln উপরে কপার নিচে জিঙ্ক। ক্লিয়ার? এতটুকু ঠিক আছে। এখন আমরা যদি এতটুকু রেখে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করি, এতটুকুতে রেখে আমরা যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করি একটু কষ্টসাধ্য। এতটুকুতে রেখে ম্যাথমেটিক্যাল প্রবলেম করলে মানে ln দিয়ে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করে একটু কষ্টসাধ্য। সেজন্য আমাদেরকে lnটাকে লগে কনভার্ট করতে হবে। তো লগে কনভার্ট করার জন্য কি করবা? E0 কোষ লগকে lnকে লগ করতে হলে কি করতে হয় জানো? 2.303 দিয়ে গুণ করতে হয়, মানে RT/2F। এটাকে 2.303 দিয়ে গুণ করলে লগে কনভার্ট হয়, লগে কনভার্ট হবে। ঠিক আছে, মানে lnকে আমি লগে কনভার্ট করতে চাই। লগে যদি কনভার্ট করতে হয় আমাকে 2.303 দিয়ে উপরে গুণ করতে হবে। lnকে লগ করতে হলে উপরে 2.303 দিয়ে গুণ করতে হবে। 2.303 দিয়ে গুণ করার পর আমি চাচ্ছি কেসি না, উপরে উৎপাদ থাকবে না? তাহলে এখানে দেখো উৎপাদ জিঙ্কটাকে আমাকে উপরে নিয়ে যেতে হবে, জাস্ট উল্টে যাবে। এদিকে উল্টে দিলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। মাথায় রাখবা lnকে লগ করতে হলে 2.303 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 2.303 দিয়ে গুণ করতে হবে। এই নিচের জিনিসটা উপরে উঠে যাবে, নিচের জিনিসটা উপরে উঠে যাবে, মানে জিঙ্ক 2 প্লাস উপরে উঠে গিয়ে এখানে মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, তো এই হচ্ছে নার্নস্ট সমীকরণ। 1 বাই 1 লাইন বাই লাইন করতে থাকো, করলে ইজিলি বুঝে যাবা। তো এখানে দেখো E0 কোষ মাইনাস 2.303 RT/2F লগ জিঙ্ক 2 প্লাস কপার 2 প্লাস। এই কোষ থেকে আমি যদি কোষ বিক্রিয়া লিখতে চাই, আমি লিখতে পারি জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস কপার 2 প্লাস থেকে কপার, উৎপাদায়ন জিঙ্ক, তাহলে আমাকে উৎপাদটা উপরে লিখতে হবে। বিক্রিয়কায়ন কপার, তাহলে বিক্রিয়কায়নটা নিচে লিখতে হবে। ঠিক আছে, তাহলে E0 কোষ ইকুয়াল টু 2.303 RT লগ জিঙ্ক 2 প্লাস কপার 2 প্লাস। 2 কি? প্রত্যেকের মাথার উপর 2 না? প্রত্যেক ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান সংখ্যা 2 না? 2 হচ্ছে ইলেকট্রন আদান প্রদান সংখ্যা n। এখন দেখো এইদিকে লগ উৎপাদায়নের ঘনমাত্রা, উৎপাদায়নের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কায়নের ঘনমাত্রা। ঠিক আছে, লগ আমি লিখছি। এটাই হচ্ছে আমাদের নার্নস্ট সমীকরণ প্রতিপাদন। বাসায় 2 বার করবা, যদি পারতে চাও বাসায় 2 বার করবা, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে।